নমস্কার সকলকে। সামনেই আসছে 15ই আগস্ট, আর এই 15ই আগস্ট উপলক্ষে কলকাতার বুকে একটা ভীষণ ঐতিহাসিক স্থান আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। সেটা হলো আলিপুর জেল মিউজিয়াম। এই জেল মিউজিয়াম সেই ব্রিটিশ আমলের তৈরি এবং এখানে কিন্তু বর্তমানে সেই সময়কার অনেক জিনিসপত্রের সংরক্ষণ করে রাখা রয়েছে। আজকে আমরা ঘুরে দেখব কলকাতার আলিপুর জেল মিউজিয়ামের সমস্তটা, এখানে কি করে আসবেন, কত টাকা টিকিট রয়েছে ইত্যাদি সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই পৌঁছে আমরা ঢুকে পড়লাম ভেতরে এবং সামনের অফিস ঘর থেকে কেটে নিলাম টিকিট কাউন্টার বিকেল 5:30 পর্যন্ত ওপেন থাকে এবং পার হেড 30 টাকা করে লাগলো টিকিট। ভেতরে ঢুকেই তো দেখলাম খুব সুন্দর কিন্তু বাগান তৈরি করা রয়েছে এবং প্রথমেই রয়েছে এখানকার ম্যাপ, কোন দিকে কোন এক্সিবিশন, কোন ঘর সেগুলো লেখা। আপনারা কিন্তু সেই হিসাবে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। তো চলুন এক এক করে প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখা যাক। এখানে এসে তো ভীষণ ভালো লাগছিল, একটা রোমহর্ষক অভিজ্ঞতা। যেভাবে পেছনে আবহ সঙ্গীত বাজছিল এবং তার সাথে এত ইতিহাস, এত তথ্য লেখা, সব পড়ে কিন্তু একদম গায়ে কাটা দিচ্ছিল। আর এই সেলগুলো কিন্তু আসলেই সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করার জন্য ব্যবহার করা হতো। আজ থেকে প্রায় 116 বছর আগে তৈরি এই আলিপুর জেল মিউজিয়াম। প্রথমেই আমরা চলে এলাম এখানকার ফাঁসির মঞ্চ দেখার জন্য। সমস্ত তথ্য কিন্তু ঢোকার মুখেই লেখা রয়েছে, আপনারা পজ করে কিন্তু পড়ে নিতে পারেন। চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার সাথে সাথে দেখলাম এখানে বেশ অন্যরকম একটা আবহ সঙ্গীত বাজছিল। সন্ধেবেলাতেও এখানে খুব সুন্দর আলো জ্বালানো হয়, যাতে এই জায়গাটা যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। সামনেই দেখলাম একটা কিউআর কোড রয়েছে, যেখানে স্ক্যান করলে আপনারা এই জায়গার ইতিহাস নিজেদের ফোনে শুনে নিতে পারেন। তাছাড়া কিন্তু পুরো দেয়াল জুড়ে বিভিন্ন ছবি এবং সেই সময়কার নিউজ পেপারের কাটিং অনেক কিছুই কিন্তু রাখা রয়েছে। এগুলো আপনারা কিন্তু সময় নিয়ে দেখবেন। চলুন আপনাদের আমাদের সাথে ঘুরে দেখাই। ফাঁসির মঞ্চের পাশে বড় করে একটি বোর্ড লাগানো, যেখানে সমস্ত শহীদদের তালিকা রয়েছে। এছাড়া কিন্তু দেখলাম ওপর থেকে জানলায় এরকম সমস্ত স্ট্রাকচার তৈরি করা, যাতে মনে হচ্ছে বন্দিরা যেন জানলার থেকে বেরিয়ে আসতে চাইছেন। ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে অটোপসি ঘর, এখানেই কিন্তু ফাঁসি হওয়ার পর সমস্ত শহীদদের ময়নাতদন্ত হতো। এরপরে আমরা দেখে নিলাম এখানকার নির্জন কক্ষগুলি। ফাঁসি দেওয়ার আগে সমস্ত বন্দীদের এই ঘরগুলিতেই রাখা হতো। এখানে আমাদের প্রচুর স্বাধীনতা সংগ্রামী একসময় বন্দী ছিলেন। সমস্ত স্ট্রাকচারগুলি এমনভাবে তৈরি করে রাখা যেন মনে হচ্ছে সেই সময় ইতিহাসটা একদম চোখের সামনে ভাসছে, এবং অবশ্যই কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। বেশ সময় নিয়ে প্রত্যেকটা সেল ভালো করে ঘুরে দেখলাম। চলুন আপনাদেরও দেখাতে থাকি। ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম তার উল্টো দিকে আমাদের দেশের প্রধান স্বাধীনতা সংগ্রামীদের যে কক্ষগুলো ছিল সেগুলো ঘুরে দেখার জন্য। এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো জায়গাতেই রয়েছে বিভিন্ন ধরনের সেল। তো চলুন এক এক করে দেখতে থাকি। প্রথমেই রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। এখানে তিনি কত সাল থেকে কত সাল অবধি বন্দী ছিলেন সমস্ত তথ্যই কিন্তু লেখা রয়েছে, তার সাথে রয়েছে ওনার একটি মূর্তি। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু দেখার অনেকগুলি সেল রয়েছে। তার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব নেতাজি কক্ষ। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু এই আলিপুর জেলেই একসময় বন্দী ছিলেন। যেই কক্ষে তাকে রাখা হয়েছিল সেখানে বর্তমানে একটি মূর্তি রয়েছে এবং তার সামনে কিন্তু তাকে অর্পণ করা ফুলও দেওয়া রয়েছে। এরপর দেখে নেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সেল। প্রত্যেকটা সেলেই তাদের ছবি এবং সেই সময়কার নিউজের কাট আউট সমস্ত কিছু রাখা। এরপর রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। আপনারা বুঝতেই পারছেন এখানে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এরকম জীবন্ত মূর্তি দেখে কিন্তু আপনাদের অবশ্যই সেই সময়কার ইতিহাস মনে পড়ে যাবে।
ওপরের তলায় সমস্ত সেলগুলি ভালো করে ঘুরে দেখে চলে আসলাম নিচে। এবার যাব এখানকার সাধারণ যে জেলের সেলগুলো সেগুলো দেখার জন্য। এই আলিপুর জেল মিউজিয়াম কিন্তু ভীষণ বড়, প্রচুর একর জমির ওপর অবস্থিত, তাই ঘুরে দেখতে বেশ খানিকটা কিন্তু সময় লাগবে আপনাদের। এরপর দেখে নিচ্ছি নেহেরু কক্ষ। এখানে জওহরলাল নেহেরু বন্দী ছিলেন এবং তার সাথে দেখা করার জন্য কিন্তু ইন্দিরা গান্ধীও এসেছিলেন। সেই সমস্ত দেখে এবার এগিয়ে গেলাম সামনের দিকে। দেখলাম রাস্তার পাশে কিন্তু বেশ অনেকগুলো বসার জায়গাও করা রয়েছে, সুতরাং হাঁটতে হাঁটতে যদি আপনারা ক্লান্ত হয়ে পড়েন সহজেই কিন্তু বিশ্রাম নিয়ে আবার এগিয়ে যেতে পারেন। চলে আসলাম এই জেলের একদম মিডিল পোর্শনে। এখানে কিন্তু রয়েছে সমস্ত জেনারেল সেলগুলো, সামনেই লেখা রয়েছে 1850 সালে তৈরি এই কারাঘরগুলিতে রাখা হতো সাধারণ বন্দীদের। এক একটা সেলে অনেক বন্দীকে একসাথে রাখার জন্য সেই জায়গাগুলো কিন্তু হয়ে উঠত বসবাসের অনুপযুক্ত। যাই হোক, সেই সময় ব্রিটিশদের কীরকম অত্যাচার ছিল সেইটা তো আমরা সকলেই ইতিহাসে পড়েছি। এখানে এই সাধারণ কক্ষগুলো দেখে এবার আমরা এগিয়ে যাব পরবর্তী জায়গাগুলি দেখার জন্য। এরপর চলে আসলাম পুলিশ মিউজিয়াম দেখার জন্য। বর্তমানে কলকাতার যে পুলিশ মিউজিয়াম রয়েছে সেখান থেকে কিন্তু অনেক জিনিসপত্রই এখানে নিয়ে আসা হয়েছে এই জেল মিউজিয়ামকে আরও সমৃদ্ধ করার জন্য। তো চলুন এক এক করে প্রত্যেকটা ঘর ঘুরে দেখি। এইখানে কিন্তু সেই সময় ব্রিটিশদের ওপর যে সমস্ত হামলা হয়েছিল সেই হামলার বিভিন্ন অস্ত্র, বোমা এই সমস্ত ডিসপ্লেতে রাখা রয়েছে। এই জায়গাটা ঘুরে দেখতে আমাদের অনেকটা সময় লেগেছে, কারণ প্রত্যেকটা অস্ত্র দেখে কিন্তু মনে পড়ে যাচ্ছিল ইতিহাসের পাতায় পড়ে দেখা সেই ঘটনাগুলি। সেটা ক্ষুদিরাম বসুর বোমা ছোড়াই হোক কিংবা ঢাকা অনুশীলন সমিতির বিরুদ্ধে বিভিন্ন মামলা, সমস্ত ঘটনার যন্ত্রপাতি, অস্ত্র, বোমা সবই কিন্তু ডিসপ্লে করা। এরপর দেখে নিলাম দ্বীপান্তরের বন্দি জীবন নামে একটি সেল তৈরি করা, যেখানে আন্দামানে সেই সময়ে যে কালাপানির সেল ছিল সেইটার বিভিন্ন তথ্য তুলে ধরা রয়েছে। চলুন এবার এগিয়ে যাব ভেতরের দিকে, যেখানে নজরুল কক্ষ রয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও কিন্তু এখানে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে উদ্দেশ্য করে বর্তমানে ট্রিবিউট জানানোর জন্য এই পুরো ঘরটি তৈরি করা। রাখা রয়েছে ওনার একটি জীবন্ত মূর্তি, তাছাড়া বিভিন্ন সেই সময়কার ছবি, এছাড়া নিউজ পেপার কাটআউট অনেক কিছুই কিন্তু রয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম আলিপুর জেল মিউজিয়ামের ভেতরের দিকে। এখানেও কিন্তু বিভিন্ন সেল তৈরি করা, যার মধ্যে বন্দীদের জীবন কীরকম ছিল সেইটা পুরো তুলে ধরা রয়েছে। আমরা মাঝখান থেকে হাঁটতে হাঁটতে পুরো এগিয়ে যাব একদম শেষের দিকে, যেখানে কিন্তু হয় প্রত্যেক দিন একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য কিন্তু আপনাদের 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টাইমিংগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। সেই লাইট অ্যান্ড সাউন্ড শো যে মাঠে হয় তার পাশেই রয়েছে আরও একটি বিল্ডিং, যেখানে হাসপাতাল ভবন প্রদর্শনী নাম দেওয়া রয়েছে। ভেতরে ঢুকেই তো দেখতে পাচ্ছিলাম বিভিন্ন কিন্তু এক্সিবিশনের মতো তৈরি করা। ওপরে গিয়ে চলুন দেখি কি কি রয়েছে। যতদূর দেখলাম এখানে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ট্রিবিউট জানানোর জন্য বিভিন্ন এক্সিবিশন তৈরি করা। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। ডান পাশের এক্সিবিশনগুলো দেখে এবার আমরা করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছি বাঁদিকের এক্সিবিশনগুলো দেখার জন্য। এখান থেকে দেখলাম পুরো জেলটা কিন্তু একদম পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। আর এই পাশে দেখে নিলাম সেই বসার জায়গা যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। চলুন এরকমই একটা এক্সিবিশন রুম আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রথমেই রয়েছে ভারতীয় স্বদেশী আন্দোলনের এক্সিবিশন। এখানে সেই সময়ে যে বিভিন্ন ঘটনা ঘটেছিল যা পরবর্তীকালে স্বদেশী আন্দোলনকে আরও গুরুতর করে তুলেছিল, সেই ঘটনাগুলো এরকম বড় বড় করে কিন্তু ছাপানো রয়েছে। প্রত্যেকটা ইতিহাসের সাথে সেই সময়কার ছবিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আমাদের ভারতীয় স্বাধীনতার যে কন্ট্রিবিউশন সেটিকে ট্রিবিউট জানানোর জন্য কিন্তু আলাদা করে পুরো একটা এক্সিবিশন তৈরি করা রয়েছে।
দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনলেই কিন্তু অবশ্যই মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয়। তার সাথে আমাদের দেশের আরও অন্যান্য প্রধান যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন সবাইকেই কিন্তু এখানে ট্রিবিউট জানানো রয়েছে। বাংলার কতটা অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামে সেটাই বোঝানোর জন্য কিন্তু এই এক্সিবিশনটা করা। সুতরাং আপনাদের কিন্তু অবশ্যই লাইফে একবার এই এক্সপিরিয়েন্সটা নেওয়া দরকার। ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে আরও কাছ থেকে জানার জন্য কিন্তু এটা হতে পারে একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এখন দেখে নিচ্ছি নারীদের অবদান স্বাধীনতা সংগ্রামে যে এক্সিবিশন রুমটা ছিল সেটা। হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছে এখন অরবিন্দ ঘোষের সেলে। এখানে অরবিন্দ ঘোষকে ট্রিবিউট জানানো হয়েছে। পুরো জায়গাটা ঘুরে দেখে চলে আসলাম নিচে। এই মাঠেই কিন্তু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা আগে বলছিলাম। আর এর ঠিক ডান দিকেই রয়েছে আলিপুর জেল মিউজিয়ামের ক্যাফেটেরিয়া। সেখানে কিন্তু আপনারা সন্ধেবেলা হালকা স্ন্যাক্স করে নিতে পারেন। এরপর আমরা চলে আসলাম এখানকার যে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের বিভিন্ন এক্সিবিশনের জন্য কয়েন রাখা সেগুলো দেখার জন্য। তাছাড়া ইউনেস্কোর তরফ থেকে আমাদের দুর্গাপুজোকে যে একটি হেরিটেজ সম্মান দেওয়া রয়েছে সেটি ট্রিবিউট জানানোর জন্য কিন্তু বিভিন্ন দুর্গা ঠাকুর মূর্তি এখানে রাখা রয়েছে। তো সমস্তটা ঘুরে দেখলাম। আর সামনেই কিন্তু রয়েছে একটা বিশেষ ক্যাফে, আইএনএ ক্যাফে। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনএ দল ছিল তাকে ট্রিবিউট জানিয়েই পুরো ক্যাফেটা সেট আপ করা। সমস্তটা কিন্তু এখানে ঘুরে দেখলাম। এবং আপনারা যদি আসেন হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে আসবেন। এই মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টার থেকে 6টা অবধি। সপ্তাহে সোমবার কিন্তু মিউজিয়ামটি বন্ধ থাকে। আর যেটা আগেই বললাম টিকিট কাউন্টার বিকেল 5:30টাতেই বন্ধ হয়ে যায়। এছাড়া লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু শুরু হয় বিকেল 6:30টার থেকে। প্রত্যেক দিন 6:30টার থেকে কিন্তু বাংলাতেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। শুধুমাত্র শনিবার রবিবার এবং অন্যান্য ছুটির দিনে সন্ধ্যে 7:30টার থেকে একটা হিন্দিতেও প্রোগ্রাম থাকে। তো চলুন জেনে নেওয়া যাক এই আলিপুর জেল মিউজিয়ামে আপনারা আসবেন কি করে। তার জন্য প্রথমেই মেন লাইনের ট্রেন ধরে আপনারা চলে আসবেন দমদম। দমদম থেকে এরপর আমরা মেট্রো করে যাব যতীন দাস পার্ক। যতীন দাস পার্কের 4 নম্বর গেট থেকে বেরিয়ে একটুখানি হেঁটেই আপনারা পৌঁছে যাবেন হাজরা ক্রসিংয়ে এবং সেখান থেকে আপনারা ধরে নেবেন একটা বাসে করে আপনারা কিন্তু ডাইরেক্ট পৌঁছে যাবেন একদম আলিপুর জেল মিউজিয়ামের সামনে। যেতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে কিন্তু আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।